দেখো, প্রথম প্রশ্ন উত্তর তোমাদের সামনে এক কারোর কে লিখে বলেছে যে ল্যামডা ইজ ইকাল টু 1000 কাপ্পা ডিভাইডেড বাই সি। এই সম্পর্ক থেকে যে ল্যামডা সমানুপাতিক 1/c লেখা যায়, এর উত্তর সম্পর্কে তোমার যুক্তি দিতে বলেছে। হ্যাঁ, দিচ্ছি, চলো। দেখো, কাপ্পাটা হলো এখানে আমাদের আপেক্ষিক পরিবাহিতা, আর সিটা হলো তুল্যাঙ্ক গাঢ়ত্ব আমাদের। যদি দ্রবণটাকে লঘু করা মানে জল অ্যাড করা হয়, তাহলে একক আয়তনে আয়ন সংখ্যা কি হয়ে যাবে? কমে যাবে। স্বাভাবিক ব্যাপার। কোনো একটা দ্রবণে আয়ন সংখ্যা ছিল বেশি, আমি এর মধ্যে জল করে অ্যাড করে দিলাম, মানে লঘু করে দিলাম, তাহলে আয়ন সংখ্যা কমে যাবে। আয়ন সংখ্যার উপর নির্ভর করে আমাদের আপেক্ষিক পরিবাহিতা, আর তাহলে আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পেয়ে যাবে, কিন্তু আয়তন তো বৃদ্ধি পেয়ে যাবে না। গাণিতিকভাবে যদি দেখি, লঘুকরণের মাধ্যমে আমাদের ল্যামডা ইকুইলিব্রিয়াম না মানে যে তুল্যাঙ্ক পরিবাহিতা বৃদ্ধি পায়, অর্থাৎ গাঢ়ত্ব কমালে তুল্যাঙ্ক পরিবাহিতা বাড়ে, তাই এরা ব্যস্তানুপাতিক। তাহলে আমরা উত্তরের সপক্ষে যুক্তি দিলাম যে হ্যাঁ, ঠিকই বলেছে। নেক্সট, প্ল্যাটিনামের ইলেকট্রোডের উপর প্ল্যাটিনামের আস্তরণ মানে দেওয়া হয় না কেন? এটা রিপিট কোয়েশ্চেন সিরিজগুলো ভাই আগে দেখবা। এই বিষয়ে আমার কোনো বলার নেই, যে রিপিট কোয়েশ্চেন প্রশ্নগুলো দেওয়া আছে, তোমরা দেখে নিও। নেক্সট, ভগ্নাংশক্রম এবং আণবিকতা সমান হয় কি? দেখো, ভগ্নাংশক্রমে আমাদের কি হয়? ঘাত শূন্য হলে তার মান 1 হয়। তাই ভগ্নাংশক্রমের বিক্রিয়ায় এক কথায় ক্রম এবং আণবিকতা কি হয়? অ্যা সমান হয়। ঠিক আছে? হার ধ্রুবকও সমান হয় এবং হারের মান এককের মানও সমান হয়। ক্রম এবং আণবিকতাও সমান হয়। ঠিক আছে? এবার অনেক আবার কোয়েশ্চেন থাকে, আমি তোমাদের বলতেছি যে এমন একটা বিক্রিয়া লেখো যেখানে ক্রম আর আণবিকতা সেম। যেখানে তুমি নিতে পারো আয়োডিন, ঠিক আছে? আ আয়োডিন না, HI, হ্যাঁ, HI সমান হাইড্রোজেন প্লাস I2, তাহলে ২ অণু HI রিঅ্যাকশন করবে এভাবে। নেক্সট, পরের প্রশ্ন যদি যাই, বলেছে ইহা কি একটি মৌলিক বিক্রিয়া? দেখো, লক্ষ্য করো, মৌলিক বিক্রিয়া হওয়ার জন্য শর্তই যে আমাদের ঘাত, মানে দেখো, ঘাত ৩/২ রয়েছে, ভগ্নাংশ রূপে রয়েছে। যখনই ভগ্নাংশ হিসেবে থাকবে ঘাত, তখন সেটা কোনোদিন মৌলিক বিক্রিয়া হয় না। তো এটা মৌলিক বিক্রিয়া না, কারণ ঘাতকে মৌলিক বিক্রিয়া হতে গেলে পূর্ণ সংখ্যা হতে হয়। নেক্সট প্রশ্ন, দুটি জটিল যৌগ দেওয়া আছে, এর মধ্যে পার্থক্য কি করব? প্রথম পার্টটাতে যদি আমরা বেরিয়াম ক্লোরাইড দিয়ে দিই, BaCl2 দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে কি হবে? কোনো পদক্ষেপ পড়বে না। কিন্তু সিলভার নাইট্রেট যদি দিয়ে দিই, তাহলে কি হবে? সিলভার নাইট্রেটের Ag+ আর তোমাদের এখানকার কাউন্টার অ্যানায়ন Br- সিলভার ব্রোমাইড অর্থাৎ হালকা হলুদ বর্ণের অধক্ষেপ পড়বে। অপরদিকে BaCl2 দিলে সাদা অধক্ষেপ পড়বে, মানে বেরিয়াম সালফেট পড়বে, মানে ওই মৌলটার ক্ষেত্রে। ঠিক আছে? এইভাবে আমরা পার্থক্য নিরূপণ করব। এই যে মৌলিক বিক্রিয়ার প্রশ্নটা এখানে দেওয়া আছে। ঠিক আছে? নেক্সট, বলেছে দুটো যৌগ দেওয়া আছে, সেই যৌগের মধ্যে হার ধ্রুবক K1 আর K2 দিয়েছে, তাদের সম্পর্ক চেয়েছে কোনটি বড় আর কোনটি ছোট। আমরা জানি ইএন হলো চিলেটিং লিগ্যান্ড, যারা আরকি বলয় তৈরি করে। এরা ধাতুর সাথে যুক্ত হয়ে এক ধরনের বলয় তৈরি করে, যা যৌগকে স্থায়িত্ব লাভ দেয়। তো সেই কারণে যেহেতু স্থায়িত্ব লাভ করতে চায়, তার জন্য K2 র মানটা K1 এর থেকে বেশি হবে দ্বিতীয় রিঅ্যাকশনে। নেক্সট, আমরা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে ফ্লুরোবেনজিন কিভাবে পারবো? আমরা এক কথায় বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে একদম সম্পূর্ণ এক ধাপে আমরা এই রিঅ্যাকশনটা করতে পারবো না। প্রথমে তো আমাদের কি করতে হবে? HbF4 দিতে হবে। তাহলে উৎপন্ন হবে Na2+ BF4-, একই না? এরপর এর মধ্যে যদি আমরা হিট দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে আমাদের ফ্লুরোবেনজিন, হিট দিলে তাহলে ফ্লুরোবেনজিন উৎপন্ন হবে। নেক্সট, আবার একই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের উপর যদি SnCl2 HCl দেওয়া হয়, তাহলে কি উৎপন্ন হবে? উৎপন্ন হবে NH NH2। জিনিসটা কি? N ট্রিপল বন্ড NCl দেওয়া আছে। আমরা বন্ড ভাঙলাম, একেকটা হাইড্রোজেন, একেকটা হাইড্রোজেন দিয়ে দিলাম। এবার এই বন্ড ভাঙলাম, একেকটা হাইড্রোজেন, একেকটা হাইড্রোজেন। তাহলে এখান থেকে HCl বেরিয়ে গেল, পড়ে থাকলো NH NH2, তাই কি না? এরা বিজারণ করে, বিজারণে অংশগ্রহণ করে। এই যে দেখিয়ে দিলাম কেমনভাবে হয়। নেক্সট, পরের প্রশ্ন, আমরা বেনজিন বলয় থেকে নাইট্রেট গ্রুপ কিভাবে অপসারণ করব? SnCl2 মানে বিজারণ করে ওটাকে অ্যানিলিনে কনভার্ট করে দেবো। তারপর ডায়াজোটাইজেশন রিঅ্যাকশন করে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড কনভার্ট করব। তারপর H3PO2 দিয়ে আমরা বেনজিন কনভার্ট করব। এইভাবে আমরা বেনজিন বলয় থেকে নাইট্রেট গ্রুপ অপসারণ করতে পারি। আ- ঠিক আছে? নেক্সট, গ্যাব্রিয়েল থ্যালামাইড প্রক্রিয়ায় আমরা অ্যারোমেটিক অ্যামিন এক্সচেঞ্জ করতে পারি না কেন? আরে ভাই, এটাও রিপিট কোয়েশ্চেন, বহুতবার রিপিট এসেছে এই কোয়েশ্চেনটা। KCN এর সাথে রিঅ্যাকশনে অ্যালকিল সাইনাইড উৎপন্ন হয়, কিন্তু অ্যালকোহলিক AgCN এর রিঅ্যাকশনে আইসোসায়ানাইড উৎপন্ন হয় কেন? দেখো, KCN টা হলো তোমার
KCN হলো তোমার এক ধরনের আয়নীয় যৌগ। এখানে কার্বন আর নাইট্রোজেন, ঠিক আছে? উভয় ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে। উভয়, মানে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড হিসেবে অনেক সময় কাজ করে। আর সিসি যে বন্ধন আছে, আর সিএন বন্ধনের থেকে বেশি শক্তিশালী হয়। তার জন্য সাইনাইড গঠন হয়। কিন্তু অপরদিকে যদি AgCN লক্ষ্য করে, এটা একটা সমযোজী যৌগ। এখানে কার্বনের লোন পেয়ার মুক্ত থাকে না। শুধুমাত্র নাইট্রোজেনের লোন পেয়ার উপলব্ধ থাকে। তাই RCN আর কি গঠিত হয় না। ঠিক আছে? চলো পরের পেজে যাই। একটি প্রশ্ন দেওয়া আছে, বলেছে এটি স্বতঃস্ফূর্ত কিনা। দেখো, স্বতঃস্ফূর্ত জানার জন্য আমাদের মেনলি নির্ণয় করতে হবে জি, তাই না? gives free energy, del G is equal to minus NF E not cell, তাই কি না? যে del G এর মান নেগেটিভ হয়, তাহলে বুঝতে হবে এটা স্পন্টেনিয়াস। আর যদি পজিটিভ হয় তাহলে অস্বতঃস্ফূর্ত। আর যদি জিরো হয় তাহলে বলতে হবে আমাদের ইকুইলিব্রিয়ামে আছে। তো তার জন্য আমাদের সেল আগে বের করতে হবে। দেখো, দুটো দিয়েছে, এফি আর একটা Fe2+। তো দুটার জন্য আগে আমাদের যে এফি আর Fe3+, সরি, তো বের করে নিলাম। আমাদের মোটামুটি রিয়াকশনটা এটা হলো 3 নম্বর রিয়াকশনটা। এখান থেকে আমরা যদি ডেল জি নটের মান বের করি, ঠিক আছে, সেক্ষেত্রে ডেল জি নটের মান কিভাবে দেখতে পাচ্ছ, আমি ক্যালকুলেট করেছি এখানে তোমাদের জন্য। এবার তোমরা একটু আগে আমরা জানি যে কি বলে, ডেল জি নটকে আমরা কি লিখতে পারি, এন এফ ই নট সেল। এখন তিনটে রয়েছে, তিনটের জন্য ই নট সেল তিনটে আলাদা আলাদা হবে। তো ই নট 3, এটা নির্ভর করবে ই নট 1 প্লাস ই নট 2 এর উপর। তাহলে যোগ করলে এখান থেকে আমার এফ এফ চলে যাচ্ছে। তাহলে আমাদের রিয়াকশনটা হচ্ছে 2 ই নট সমান সমান -3। যদি মান বসিয়ে দাও ই নট 2 এর এবং ই নট 1 এর, দেখো দেওয়া আছে, এটা মান বসিয়ে E03 আমরা মান পেয়ে যাবো, যেটা আছে 0 মাইনাস মাইনাস সরি মাইনাস আসতেছে। তার মানে এটা স্বতঃস্ফূর্ত হবে। বা তাও যদি তোমার মনে হচ্ছে যে আমি বের করব, দেখো E0 সেল আমরা জানি ক্যাথোড প্লাস অ্যানোড। এখন ক্যাথোড প্লাস অ্যানোড যদি বের করে দেখে, এটা আসতেছে মাইনাস, হয় কি না? এবার কথাটা হলো ই ক্যাথোড মাইনাস অ্যানোড হয়, সরি ভুলবশত লিখে দিয়েছি। তো ক্যাথোডের মান 0.771 মাইনাস ইন্টু অ্যানোডের মানই তো দেখো মাইনাস, এটা তো মাইনাস মাইনাসে প্লাসই হচ্ছে, তো অলরেডি প্লাসই হচ্ছে। তো সেক্ষেত্রে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হলো। নেক্সট, প্রাইমারি আর সেকেন্ডারি অ্যামিনের কোষের মধ্যে সুবিধা। হ্যাঁ, এটাও তোমার রিপিট কোশ্চেন, তাও মনে হয় লিখেছি কি না লেখা হয়নি। তাহলে রিপিট কোশ্চেনের মধ্যে পেয়ে যাওয়া। পরের কোশ্চেনটা রিপিট, সেকেন্ডটাও রিপিট, একদম শেষেরটা KMnO4 রিয়াকশনটা দেখো। KMnO4 এর সাথে যদি আমি হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিড, মানে সালফিউরিক অ্যাসিড আর H2CO4 অ্যাড করে দিই, তাহলে পটাশিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, 10 কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হবে। বিক্রিয়ার শুরুটা হওয়ার সময় Mn2+ আয়ন উৎপন্ন হয়। কি উৎপন্ন? Mn2+ আয়ন, যেটা আর কি প্রভাবক হিসেবে কাজ করে। মানে একটা এই প্রক্রিয়াটা হলো স্বপ্রভাব, মানে অটো ক্যাটালাইসিস। অর্থাৎ উৎপাদন নিজেই বিক্রিয়ার গতি বাড়ায়। শুরুতে Mn2+ না থাকায় বিক্রিয়াটি হতে একটু সময় লাগে। পরের প্রশ্ন, নম্বর প্রশ্ন এখানে বলেছে, হ্যাঁ, গাঢ়ত্ব আর মৃদু তরবিষ বিয়োজন মাত্রা। আচ্ছা, এখানে এটা আর কি ব্যাখ্যা করে দেওয়া আছে এখানে দেখো। বলেছে লবণের গাঢ়ত্ব যদি ইনক্রিজ করি আমরা, তাহলে একক আয়তনে আয়ন সংখ্যা ইনক্রিজ হবে। আয়ন সংখ্যা ইনক্রিজ হলে তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পাবে। তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পেলে বিয়োজন মাত্রা হ্রাস পাবে। বিয়োজন মাত্রা হ্রাস পেলে আয়নের ঘনত্ব বেড়ে যাবে। আর ঘনত্ব যদি বেড়ে যায়, আপেক্ষিক পরিবর্তন বৃদ্ধি পাবে। শর্টকাটে আমি লিখে দিয়েছি, তোমরা ভাষায় লিখতে পারবে। নেক্সট প্রশ্ন, দেখো দ্বিতীয় প্রশ্ন বলছে আহ, সন্ধিগত মৌলের প্রথম সারিতে দ্বিতীয় আর প্রথম এনথালপির মধ্যে অনিয়মিত হয় কেন? মেনলি দুটা মৌলের জন্য হয়, একটা হলো ক্রোমিয়াম আর একটা হলো কপার। ক্রোমিয়ামের ইলেকট্রন মেলা ছিল 3d5 4s1, আর কপারের হলো 3d10 4s1। দেখতে পাচ্ছ এখানে 3dটা অর্ধপূর্ণ আর এখানে পরিপূর্ণ রয়েছে। এই অর্ধপূর্ণ আর পরিপূর্ণ অবস্থার কারণে এখানে নিউক্লিয়াস থেকে ইলেকট্রন বের করতে একটু বেশি সময় লাগে। কারণ নিউক্লিয়াস বাইরের কক্ষে ইলেকট্রনকে ভালো করে টেনে রেখে দেয়, মানে টানটা থাকে ভালো।
মানে এক কথায় সুস্থিত, অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অবস্থার জন্য এদের ইলেকট্রন বিন্যাস ভাঙতে আমাদের বেশি শক্তি প্রয়োজন হয়। যার জন্য সন্ধিগত সারির ১ম এবং ২য় আয়নের এনথালপির পরিবর্তনটা অনিয়মিত হয়। শুধুমাত্র এই ২ জনের জন্য। ঠিক আছে? দেওয়া আছে এখানে। নেক্সট বলেছে H2 এবং K2Cr2O7 এর সঙ্গে ঝাঁকালে নীল ব নী নীল বর্ণ উৎপন্ন হয় কেন? ঠিক আছে? একটু আচ্ছা, শুরু করি। তো বলেছে H2O2 মানে হাইড্রোজেন পারঅক্সাইডকে পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে দিয়ে যদি আমি ঝাঁকাই, তাহলে ইথারের স্তর তৈরি হয় নীল বর্ণের। আসলে তৈরিটা হয় কিসের জন্য? উৎপন্ন হয় CrO5 এর জন্য, ঠিক আছে? আসলে এই CrO5 আমি ক্লাস 11 এ শিখেছি যে বাটারফ্লাই স্ট্রাকচার হয় ক্লাস 5 এর জন্য। আসলে এর উৎপত্তির জন্যই আ আ মানে নীল বর্ণ ধারণ হয়। এবার কতটা হলো তার সংকেত আর কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা দেখো দেখানো হয়েছে। নেক্সট আ সেরিয়াম এবং ইটারবিয়ামের মধ্যে কোনটির ক্ষারকীয়তা বেশি? দেখো এটাও রিপিট কোয়েশ্চেন, এটা হয়তো দিয়েছি বা নেই, রিপিট কোয়েশ্চেনের মধ্যে পেয়ে যাওয়া। গ্যাডোলিয়ামে চৌম্বক ভ্রমণ নির্ণয় করতে হয়েছে। তা গ্যাডোলিয়ামের চৌম্বক ভ্রমণ 4f7 হয়। মানে বাইরের কক্ষে ৭ আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের আ কি বলে? আ তাহলে আমাদের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত হবে? 14 - 7 কত হবে? ৭। তার জন্য ৭ ই বসানো হয়েছে। এবার অনেক সময় বলে এটা অযুগ্ম ইলেকট্রন কিভাবে বের করতে লাগে? দেখো অনেক সময় ধরো 3D তে 5 আছে। তাহলে অযুগ্ম ইলেকট্রন কত? 10 - 5 কিভাবে বের করলাম? আমরা জানি D তে 10 টা ইলেকট্রন থাকে। তাহলে 10 থেকে 5 বিয়োগ করবে। আর F এ এখানে F আছে, তাই F এ থাকে 14 টা ইলেকট্রন। তো 14 থেকে 7 বিয়োগ করেছি। তার জন্য অযুগ্ম ইলেকট্রন পেয়ে গেছি। নেক্সট জিঙ্কের লবণ সাদা হয় কেন? দেখো জিঙ্ক যখন 2+ হয়, তখন বাইরের কক্ষে 3D10 মানে ডি কক্ষটা সম্পূর্ণরূপে পূর্ণ থাকে। বিজোড় ইলেকট্রন থাকা নাই, তার জন্য DD ট্রানজিশন হয় না। অর্থাৎ T2G থেকে EG তে ইলেকট্রন ট্রান্সফার হয় না। আর যদি ইলেকট্রন ট্রান্সফার হয় না, তার লবণটা সাদাই হবে। ঠিক আছে? নেক্সট পরের প্রশ্ন কি বলেছে? বলেছে ফ্লুরাইডের ক্ষেত্রে ম্যাঙ্গানিজের সর্বোচ্চ জারণ সংখ্যা +4, অক্সাইডের ক্ষেত্রে সর্বোচ্চ জারণ সংখ্যা +7 এর কারণটা কি? প্রথম কথা, এর কারণটা হলো মেইনলি অক্সিজেন পরমাণুর মাল্টিপল বন্ড ফরমেশন এর কারণের জন্য। ফ্লুরিন একমাত্র বন্ধন গঠন করে। আর ম্যাঙ্গানিজের মানে বাইরে ৭ টি স্টেরিক হিন্ড্রেন্স এর কারণে থাকতে পারে না। অন্যদিকে অক্সিজেন পরমাণু ম্যাঙ্গানিজের সাথে দ্বিবন্ধন গঠন করতে পারে। যার কারণে ম্যাঙ্গানিজ +7 অবস্থায় থাকতে পারে। যেমন ম্যাঙ্গানিজ ও Mn2O7 ঠিক আছে? Mn2O7 এটারই তো কথা বলেছে। হ্যাঁ। এবার কথাটা হলো যেহেতু অক্সিজেন আরকি দ্বিবন্ধন গঠন করতেছে, মাল্টিপল বন্ড ফরমেশন করতে তার জন্যই থাকতে পারতেছে। আর আগেরটা যেহেতু মানে মাল্টিপল বন্ড ফরমেশন করে না, আর স্টেরিক হিন্ড্রেন্স এর কারণে সে থাকতে পারে না, তার জন্য সে উচ্চ জারণ সংখ্যা দেখাতে পারে না। যেটা আরকি অক্সিজেন দেখায়।